আছি। ঈদ কেমন কাটছে? ঈদ ভালোই কাটছে, ভালো কাটার জন্য ঈদ আসে। এই ঈদ নিয়ে নিশ্চয়ই আপনার অনেক স্মৃতি আছে। মানে বলি কি আমরা, ধরুন ঈদ তো আসলে বা উৎসব যে কোনো বয়সের মানুষের জন্যই, সবার জন্য একই রকম আনন্দের বার্তা নিয়ে আসে, একই রকম উদযাপনের আবেদন নিয়ে আসে। কিন্তু এই ধরনের উৎসবের কথা আসলেই ছোটোবেলার কথা আমাদের খুব মনে পড়ে। আপনার ছোটোবেলা কোথায় কেটেছে? আমার ছোটোবেলা রংপুর শহরে কেটেছে। রংপুর শহরে আমরা যখন ঈদ পালন করতাম সেটা একেবারেই অন্য একটা পরিবেশ বা অন্য ধরনের একটা অনুভূতি ছিল। সেখানে ঈদের আনন্দটার মধ্যে কৃত্রিমতা মনে হয় মোটামুটি ছিলই না, একেবারেই অনাবিল আনন্দ। এবং আনন্দ করার জন্যই আমরা মনে করতাম ঈদের দিন সকাল থেকে একেবারে যতক্ষণ পর্যন্ত জেগে থাকা যায় আমরা থাকার চেষ্টা করতাম, যে ঈদের দিনটা যেন থাকি। সন্ধ্যা হয়ে গেলে মন খারাপ হতো, ঈদের দিন চলে যাচ্ছে। তো এগুলো আমার মনে হয় তখনই আনন্দটা সত্যিকার আনন্দ ছিল। পরবর্তীকালে এখন এসে যেটা ঈদ করছি আমরা, এটা কিছুটা লৌকিকতা বা স্বাভাবিক একটা জিনিস পালন করতে হয়, করা কিছুটা দায়িত্ব পালনের মতো। আনন্দটা এখানে আমার মনে হয় একটু ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। একেবারে সরাসরি সামনে আনন্দ নিয়েই সব ঈদ আমাদের এখানে তা নয়। ঈদ একটা কর্তব্য পালন করতে হবে, মানুষ মিশতে হবে, সবার সঙ্গে দেখাশোনা করতে হবে। আমাদের যারা অধীনস্থ আছেন বা ছোট, তাদেরকে খেয়াল রাখতে হবে, যারা মুরব্বী আছেন তাদের সম্মান দিতে হবে। একটা কর্তব্য, একটা ধরাবাঁধা একটা ছক এই ধরনেরই মনে হয়। এবং সময় কেটে যায় সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন কাজ। তো এই যে একটা সকালবেলা আমরা উঠেই ছোটোবেলার যে আনন্দ শুরু হতো ঈদের দিন আজকে, এবং দুপুরবেলা ঘুম আসলেও টায়ার্ড হয়ে যেতাম, অনেক সময় ঘুমাতে ইচ্ছা করতো না। ঘুম আসলে তো ঈদের দিন শেষ হয়ে গেল। সন্ধ্যার সময় আসলে মনে হতো আহা, দিনটা বোধহয় চলে যাচ্ছে, আর তো ঈদ শেষ হয়ে যাচ্ছে। তো এরকম রাতে যতক্ষণ পারে আমরা ঘুমাতাম না, থাকতাম, সবাই মিলে হইচই করতে চেষ্টা করতাম। তো এই আমার মনে হয় এখানে একটা বড় পার্থক্য আর কি। সত্যিকার ঈদের আনন্দ আমরা ওই ছোটোবেলাটাই ভোগ করেছি এবং যথেষ্ট উপভোগ করেছি। এটা স্যার যখনকার কথা বলছেন আপনি, ধরুন আজকে থেকে নিশ্চয়ই এটা 4-5 দশক আগের কথা, 4-5 দশক আগের কথা। তো আমি আপনার কাছে, আপনি তো দেখেছেন, ওই সময়টাও দেখেছেন, এখনও দেখছেন। তো সব কিছু মিলে এই উৎসব পার্বণ ঘিরে আমাদের আর্থসামাজিক অবস্থায় তো একটা পরিবর্তন এসেছে। তো আপনাদের ছোটোবেলাটায় কিংবা আপনাদের কৈশোরবেলাটায় কিংবা আরও যদি বলি আরেকটু পেরিয়ে, যখন আপনার একেবারে তারুণ্যদীপ্ত যৌবনবেলা, তো সেই সময়ের সঙ্গে এখনকার সময়ের পার্থক্য কী দেখেন আপনি? যখন ছোট ছিলাম তখনকার অর্থনৈতিক সামাজিক পরিস্থিতি পরিবেশ একেবারেই অন্যরকম ছিল। এখনও আমার মনে আছে, তখন তো এত প্যাকেটের সেমাই, খাবার দাবার এত ফ্যাশনেবল পাওয়া যেত না। যে কিছুই আমরা ঈদের সময়ের জন্য খাওয়া দাওয়াটা একটা প্রধান আকর্ষণ ছিল। তবে ঘুরে বেড়ানো, জামা কাপড়, নতুন জামা কাপড় পরে আমরা ঈদের নামাজ পড়তে যাব। তখন কিন্তু রেডিমেড কাপড় জামা পাওয়া যেত না। তো জামা কাপড়ের জন্য কাপড় কেনা হতো। কাপড় কেনার পর আবার দর্জির দোকানে, সেখানে একটা বিরাট হইচই ব্যাপার। মানে দর্জি তখন মহাব্যস্ত, তারা অর্ডার নিতে চায় না, এত দিতে হবে ঈদের আগের মধ্যেই, ঈদের আগের রাতের মধ্যেই দিতে হবে। খুব তাদের জন্য খুব প্রেশার হয়ে যায়। তো যাই হোক, শেষে দেওয়া হলো, মাপজোক দেওয়া হলো, তারপরে আমরা অপেক্ষা করতাম। এবং ঈদের দিনের যখন আগে আসতো তখন দর্জির দোকানের সামনে দাঁড়িয়ে থাকতাম, বলছে এখন হয়নি ভাই, চলছে, আরেকটা হলে আপনারটা ধরবো। এই করতে করতে অনেক সময় দেখা যেত রাত হয়ে গেছে। তখন কথা হলো যে এরপরে তো কাপড়টা ধুতে হবে, কাপড়টা ইস্ত্রি করতে হবে, সেগুলো কিভাবে করব, এটা নিয়ে আসা টেনশনে থাকতাম। কোনো রকম এসে হয়তো কোনো রকম একটা কেচে টেচে দিয়ে তার কোনো চেষ্টা করতো তাড়াতাড়ি যেন শুকিয়ে যায়, আদা শেখা অবস্থায় ইস্ত্রি করা যায় কিনা। আবার ইস্ত্রির জন্য লাইন লেগে যেত, ভাই বোন সবাই তার কাপড় ইস্ত্রি করতে হবে, ও সবাই মিলে এটা একটা করার পরে তারপরে হয়তো সব কিছু ঠিক মতো যদি হয়, তাড়াহুড়া করে কাপড় টাপড় পরলাম। তারপরে আমার বাবা আতর, সুরমা এগুলো লাগিয়ে দিতেন। তারপরে আমরা পরে মসজিদে ঈদের নামাজ পড়তে যেতাম। এটা তখনকার একটা পরিবেশ এখনও আমার মনে স্মৃতিতে আসে আর কি, যে একেবারে হইচই শুরু হতো ঈদের 10-15 দিন আগের থেকেই। ঈদের দিন সকাল থেকে সকাল পর্যন্ত একটা প্রিপারেশন, তারপরে একটা ঈদ শুরু হয়ে গেল। এটা আর একটা মজা আর কি। নামাজ পড়তে গেলাম, ওখানে সবাই মিলে, পাড়ার প্রতি সবাই মিলে লাইন করে দাঁড়িয়ে বিশাল নামাজ পরে সবাই কোলাকুলি, হুলস্থুল। তারপর ওখান থেকে একজনের পরে একজনের বাসায় যাতায়াত করা, মানে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন। আর তখন আমাদের দেশে এইসব খাবার যেগুলো আমরা ঈদের সময় খেতাম, এগুলো সাধারণত কমন খুব বেশি একটা হতো না। সেমাই বা অন্যান্য পায়েস বা অন্যান্য খাবার, মিষ্টি জাতীয় জিনিসই বেশি হতো। সেগুলো আবার আমাদের যেটা হতো যে আমরা যেটা ভাই বোন অনেক ছিল, বাসা রান্না হলেও সাফিসিয়েন্ট আমরা হয়তো সবাই পেতাম না। মানে যত ইচ্ছা তত দাও, একটা লিমিটেড অ্যামাউন্ট। ঈদের দিন আনলিমিটেড, তো যেখানেই যাচ্ছি সেখানেই খাওয়াচ্ছে।
তখন আমরা একসময় এসে খেতে পারতাম না, তখন মনে হতো এত সুন্দর সুন্দর খাবার খেতে আমি পারছি। কিন্তু খেতে ইচ্ছে করছে না, মানে খুব খারাপ লাগতো। তারপরে আবার বাসায় এসে পোলাও কোরমা রান্না হচ্ছে, আমার মা আবার বসে সেটাও খেতাম। এখন মনে হয় যে তখন সব খাবারই এনজয় করেছি, সমস্ত জিনিসই ভালো লাগতো। যখন রাস্তা দিয়ে হাঁটতাম ঈদের দিন, তখন মনে হতো যে আকাশ বাতাস একটু অন্যরকম। এই 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 স্মৃতিগুলো আমার মনে হয় এটা খুব একেবারেই এখনকার সময় চিন্তা করলে, এখন তো ওই একই জায়গায় আমি যখন দাঁড়িয়ে থাকি, এখনও যাই আমি রংপুরে, যেসব জায়গা দিয়ে আমরা এসব করতাম, তখন মনে হয় যে আমি আর একটা দুনিয়া এসে গেছি, এটা অন্য ধরনের দুনিয়া। কিন্তু তখনকার যে ছোটোখাটো অল্প জিনিসের মধ্যে যে আনন্দটা আমরা উপভোগ করতাম, সেটা এখন আর আমার কাছে মনে হয় না। মানে হয়তো আমরা পরিবর্তিত হয়ে গেছি, আমাদের মন পরিবর্তন হয়েছে, অথবা বিশ্ব পরিবর্তিত হয়ে গেছে, সব কিছু মিলে একটা পরিবর্তিত জগৎ। ওটা একটা আলাদা জগৎ ছিল, মায়ার জগৎ এখন মনে হয়, আর এখন একটা বাস্তব জগৎ অনেক অন্যরকম মনে হয়। স্যার আপনারা কয় ভাই বোন ছিলেন? আমরা সব শুদ্ধ 4 ভাই আর 5 বোন ছিলাম। তার মধ্যে আমার ভাই, মানে প্রথম ভাই বোনদের সঙ্গে আমাদের বয়সের ডিফারেন্স অনেক বেশি ছিল। মানে আমার বড় ভাই যে এরশাদ সাহেব, ওনার হচ্ছে আমি 18 বছরের ছোট ছিলাম, তো ওনার বড় আবার আরেক বোন ছিল, তার সঙ্গে আমার বয়সের ডিফারেন্স হয়তো 20-21 বছর হবে। তো আমরা যখন ছোট তখনই ওনাদের বিয়েটি হয়ে গেছে। আমি অবশ্য আমার বড় ভাই, আমার এরশাদ সাহেবের বিয়ের সময় আমি ছোট ছিলাম, আমার বড় বোনের বিয়ে তার আগেই হয়ে গেছে। কাজেই ওই ভাই বোনরা সবসময় একসঙ্গে থাকতাম না। একসঙ্গে আমরা হয়তো বড় ভাই, আমি একেবারে জন্মের পর থেকেই বড় ভাই তো বাইরে পড়াশোনা করতেন, তারপরে আর্মিতে চলে গেছেন। বোনদের 2-3 জনের বোনের বিয়ে হয়ে গেছিলো, 2জনের বিয়ে হয়ে গেছিলো, আর 3জন ছিল। তো আমরা 3 বোন আর 3 ভাই মোটামুটি একসাথে অনেক দিন ছিলাম, স্কুল কলেজে পড়েছি, একই বাসায় থাকতাম আর কি। আপনি তো স্কুল পর্যায়ে পড়াশোনা রংপুরে করেছেন, হ্যাঁ। তারপরে ঢাকায়? কলেজে আমি রংপুর জেলা স্কুল থেকে পাশ করেছি, তারপরে কারমাইকেল কলেজে ইন্টারমিডিয়েট পাশ করে তারপরে আমি ঢাকায় এসে ইঞ্জিনিয়ারিং এই বিওর থেকে, হ্যাঁ বুয়েট থেকে ভর্তি হলেন। আমাদের তখন সময় ছিল ইস্ট পাকিস্তান ইউনিভার্সিটি, এখন বিওর যেটা হয়েছে ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। তো ওখান থেকে আমি আবার 69-এ পাশ করেছি, ওটা আবার পাকিস্তান আমলেই আর কি। আমি চাকরিও শুরু করছি পাকিস্তান আমলে, মানে 70 থেকে আমি চাকরি প্রথম শুরু করি, তারপরে থেকে 71-এর পর থেকে তো আছি আর কি। আপনি স্যার বুয়েটে এসে ভর্তি হলেন কত সালে স্যার? আমি 1965। আচ্ছা, তারপরে স্যার বুয়েট থেকে বের হয়ে আপনি তো সরকারি কর্মচারী হিসেবে আপনার পেশা জীবন শুরু করলেন। সরকারি না আধা সরকারি, সেটা আচ্ছা। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। আমি 69-এ ইঞ্জিনিয়ারিং পাশ করেছি। আমি তৎকালীন সময় যেটা ইপিআইডিসি বলা হতো, ইস্ট পাকিস্তান ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন একটা ছিল, ওয়েস্ট পাকিস্তান একটা ছিল। ওরা সমস্ত সরকারি লেভেলে সব ইন্ডাস্ট্রিয়ালাইজেশনগুলো তারা করতো, সব ধরনের ইন্ডাস্ট্রিয়াল কাজ। তো সেখানে আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করেছিলাম নারায়ণগঞ্জ ডক ইয়ার্ডে। আচ্ছা। ওটা ছিল ইপিআইডিসির আন্ডারে একটা প্রজেক্ট। এটা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের, ওখানে আমি ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করেছি। প্রথমে ছিলাম অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তারপরে প্ল্যানিং ওখানে বেশ কিছুদিন ছিলাম, 3-4 বছর। অনেক প্রোডাকশন কাজ, এটাকে সরাসরি ইঞ্জিনিয়ারিং, ডিজাইন, ম্যানুফ্যাকচারিং, প্রোডাকশন। এখানে জাহাজ তৈরি হতো, জাহাজের পার্টস তৈরি হতো, জাহাজকে আমরা একবার জাহাজ তৈরি করে সাগরে ভাসিয়ে দিতাম, ডিজাইন করা হতো। তো ওগুলোর সঙ্গে আমি সরাসরি জড়িত, এটা পিওর ইঞ্জিনিয়ারিং কাজ করছি। ওটার থেকে কাজ শেষ করার পরে আমি ওখান থেকে একটু ঝামেলায় পড়েছিলাম একবার। আমি কতগুলো ব্যাপারে খুব স্ট্রিক্ট ছিলাম, তো কোনো সময় আপোষ করতাম না। একটা কোয়ালিটির ব্যাপারে কিছু লোক কতগুলো জিনিস দিয়েছিল যেগুলো সেকেন্ড হ্যান্ড, তারা নানানভাবে আমাকে কনভিন্স করার চেষ্টা করেছিল, মানে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছে, তারপর পারসুয়েট করার চেষ্টা করেছে, প্রেশারাইজ করা। তারপরে মোটামুটি আমাকে একেবারে ডেথ থ্রেট দিয়ে দিল যে আপনি যদি নাশি করেন আপনার জীবনের নিরাপত্তা থাকবে না। তো দেখলাম ম্যানেজমেন্ট, তৎকালীন সময় নারায়ণগঞ্জে আমার পোস্টিং ছিল, ওরা আবার ম্যানেজমেন্ট জেনারেল ম্যানেজার ভয় পেয়ে গেল আর কি, স্বাধীনতার পরে এটা কিছুদিন পরে। তো আমাকে বললো যে আপনি তো এখানে সেফ নন, কী করবেন। তো আমি আবার সরাসরি, তখন স্বাধীনতা হয়ে গেছে, তারপরে তখন আমাদের কর্পোরেশনটা ভাগ হয়ে গেছে আর কি, পিএডিসি। আমি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড শিপ বিল্ডিং কর্পোরেশনের আন্ডারে পড়েছি এটা। তাদের চেয়ারম্যান ডাক্তার রফিক আবার আমার টিচার ছিল। আমি আবার ওনার কাছে গেলাম, স্যার এই অবস্থা। ও ঠিক আছে, তুমি তাহলে হেড অফিসে বসো, তোমাকে একটা কিছু করা যায় দেখি। পরে উনি ওএসডি করে রাখলেন, পরে একটা জায়গায় পরে ট্রান্সফার করে দিয়েছেন। আফটার সাম টাইম আমি ওখান থেকে ডিজাইন দিলাম, দিয়ে বাংলাদেশ টোব্যাকো কোম্পানি, যেটা তখন খুব ভালো ব্রিটিশ কোম্পানি এবং
খুব ভালো স্যালারি ট্যালারি দিত। ওখানে ইন্টারভিউ দিয়ে ওখানে ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি শুরু করলাম। ওখান থেকে শেষ করে আমি 2-3 বছর বোধহয় করেছিলাম। তারপরে আমি আবার তখন মিডল ইস্টে প্রথম ইঞ্জিনিয়ার নেওয়া শুরু করলো বিভিন্ন দেশ। ইরাক একটা টিম এসেছিলো ইঞ্জিনিয়ার নেওয়ার জন্য, আমি আবার ইন্টারভিউ দিলাম, সিলেক্টেড হয়ে গেলাম। তো আই ওয়াজ দ্য ফার্স্ট অফিসিয়াল ব্যাচ আর কি। ফার্স্ট আমি ইঞ্জিনিয়ারিং ইরাকে চলে গেলাম ইঞ্জিনিয়ার হিসেবে, ওখানে একটা ওয়ার্কশপে কাজ করার জন্য। তো 1 বছর ওখানে কাজ করার পরে তখন আমি বিয়ে করে গেছিলাম, জাস্ট যাওয়ার কিছুদিন আগেই বিয়ে করেছিলাম। তার আগে আমার একটা সম্পর্ক ছিল, যাই হোক বিয়েটি করে আমি বউ সহ চলে গেছিলাম। পরে আমার ওয়াইফ কনসিভ করলো, ফ্যামিলির সবাই মনে করলো যে এই ইরাকে খুব এক্সট্রিম ওয়েদার ছিল, গরমের সময় গরম, ঠান্ডার সময় ভীষণ ঠান্ডা, আর আমার ওয়াইফ অস্বস্তি বোধ করছিল। তো ঢাকায় চলে আসার পরে ডাক্তাররাও মনে করলো বাচ্চা টাচ্চা এখানে থাকাটাই ভালো হবে। তো বাচ্চা এখানে হলো, থাকা শুরু করলো। পরে আমার একাই থাকি, তো ফ্যামিলির সবাই বললো তুমিও চলে আসো। তো আমি তারপরে আবার চলে আসলাম আর কি, ইরাক থেকে এসে কিছুদিন এমনি চাকরি খোঁজাখুঁজি করলাম। তারপরে ওই যমুনা অয়েল কোম্পানিতে এক্সিকিউটিভ হিসেবে জয়েন করলাম। ওখানে কিছুদিন পরে আমি ইনস্টলেশন চট্টগ্রামে আমাদের মেইন ইনস্টলেশন ম্যানেজার হলাম। ওখান থেকে অপারেশন ম্যানেজার, তারপর ইঞ্জিনিয়ারিং ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার, তবে একসময় জেনারেল ম্যানেজার হলাম। জেনারেল ম্যানেজার হিসেবে কিছুদিন কাজ করলাম। পরে তখন আবার এরশাদ সাহেব ডিসেন্ট্রালাইজ করছিলেন, অনেক অফিস, ওই ঢাকায় ভিড় হয় বেশি, এসব কারণে অনেক কর্পোরেশনের অফিসগুলো উনি বিভিন্ন জায়গায় শিফট করেছিলেন। তো পেট্রোলিয়াম কর্পোরেশনের অফিসটা তিনি শিফট করলেন চিটাগংয়ে। তখন ওখানে আবার কেউ যাচ্ছিল না ঢাকার থেকে, যারা সিএসপি অফিসার তৎকালীন, ওনারা কেউ আসতে চাচ্ছিল না। আচ্ছা। তখন ওখানে বলা হলো যে অয়েল কোম্পানি থেকে যদি কেউ আসতে চায়, তো আমাকে অফার দেওয়া হলো যে কর্পোরেশনের হিসাবে, ওই ডাইরেক্টর প্ল্যানিং, মানে সেকেন্ড ম্যান, চেয়ারম্যানের নিচেই আর কি। আমি যেহেতু তখন যমুনা অয়েল কোম্পানিতে জেনারেল ম্যানেজার হিসেবে, চিফ এক্সিকিউটিভ হিসেবে যথেষ্ট সুনাম করেছিলাম আমি। তো ওখানে আমাকে একটা অফার দেওয়া হলো, আমি আবার পেট্রোলিয়াম কর্পোরেশনের ডেপুটেশনে আসলাম। তো সেইখানেই পেট্রোলিয়াম কর্পোরেশনে চাকরি করেছি কিছুদিন। তারপরে যা হলো আর কি, আমাদের দেশে যেটা সাধারণভাবে হয়, আমার ভাই যেহেতু সর্বোচ্চ, আমি যদিও কোনো সময় আমার ভাইয়ের পরিচয় কোনোখানে দিতাম না, আমি কোনো সময় এটা মিসইউজ করতে বা ইউজ করতে চাইনি। তো তারপরেও যাই হোক, লোক তো কিছু জানতোই। যেটা হলো সেটা হলো যে উনি যখন পদত্যাগ করে চলে গেলেন, বা উনি ক্ষমতার থেকে চলে গেলেন, তারপরে বিভিন্ন ধরনের চাপ, এবং আমাকে ওএসডি করে দেওয়া হলো একেবারে উইদাউট এনি রিজন। এবং যেটা করা হয়েছিল ওইটাও একেবারে টোটালি ইলিগাল। মানে আমি তো তাদের সরকারি অফিসারও ছিলাম না, আমি ছিলাম যমুনা অয়েল কোম্পানির জেনারেল ম্যানেজার, এটা আলাদা এন্টিটি। তো আমাকে ডেপুটেশনে ছিল, তারপরেও সরকার আমাকে ঢাকায় ট্রান্সফার করা হলো, মিনিস্ট্রিতে অ্যাটাচ করা হলো। এগুলো আইনগতভাবে ঠিক ছিল না, তবে যাই হোক করা হয়েছিল। এবং বিএনপি ক্ষমতা 91-এ আসার পরে, তখন 5 বছর আমি ওই অবস্থায় ওএসডি ছিলাম। সেখানে আমার বাড়ি গাড়ি সব নিয়ে নেওয়া হয়েছে, 24 ঘন্টা নোটিশ দিয়ে। আমার বাচ্চাদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছিলো। চট্টগ্রামে তখন আমার পোস্টিং ছিল। পরে ঢাকায় আমি একাই থাকতাম, ফ্যামিলি, আমার ওয়াইফ জোর করে বলেছে আমি বাসা থেকে জোর করে বেড না করলে যাব না। তো বাসায় ছিল, বাচ্চাদের নিয়ে, বাচ্চারা বাসায় থাকে, কেন স্কুল কলেজ যেতে পারছে না। আমার চাকর বাকর ড্রাইভার সব ছিল কোম্পানির দেওয়া, সব উইথড্র করে দিয়েছে। তো যাই হোক, পরে আমি ঢাকায় ফ্যামিলিকে নিয়ে আসলাম। আমার বোনের বাসায় আমার ছেলে আর আমার ওয়াইফকে রাখলাম। আর আমি আবার মগবাজারে আমার ভাইরার বাসায় একটা রুমে আমার মেয়েটা ছিল বড়, ছেলেটা ছোট, থাকলাম। এইভাবে ঢাকায় থাকলাম, মেয়েটাকে ভর্তি করলাম বিকরণেসায়। করতে করতে যখন 96-এর ইলেকশনের টাইম আসলো, তার আগে আমি একটু জাতীয় পার্টির, যেহেতু কাজ ছিল না ওএসডি, কিছু ট্রেনিং করেছিল তখন আমাকে এই আমার পিএটিসিতে একটা সিনিয়র স্টাফ কোর্স করলাম, ওখানে ভালো রেজাল্ট করেছিলাম আমি। তারপরে সরকার নিচ্ছে না, তো আমি অলরেডি প্রিপারেশন নিলাম যে পলিটিক্সে যাব। তো এরশাদ সাহেব তখন জেলে, উনিও খুব শিওর ছিলেন না, যেহেতু আমি কোনোদিন পলিটিক্স করিনি, আমার ওই ধরনের কোনো ইচ্ছাও ছিল না। আমি প্রফেশনাল লোক, ইঞ্জিনিয়ার হিসাবে থাকবো, রিটায়ার করবো, এইটাই হলো আমার সাধারণভাবে একটা জীবন, এবং খুব ছকবাঁধা জীবন ছিল, মানে নিয়মের ভিতরে থাকতাম। তখন দেখলাম যে এখন যে অবস্থা দাঁড়িয়েছে, এইভাবে তো আনসার্টেন, অনিশ্চিত ভবিষ্যৎ, আমি একটা রিস্ক নিলাম। আমার তখন কোনো প্রপার্টি নেই, বাচ্চা কাচ্চারা আমার সঙ্গে থাকে না, আমি বিচ্ছিন্ন অবস্থা থাকি। তারপরে আমি মনে করলাম 96-এ যখন ইলেকশন টাইম আসলো, 6th পার্লামেন্ট, তখন আমি ইলেকশন ঠিক করবো। যাই হোক, অনেক চড়াই উতরাই হলো। ওই 15 ফেব্রুয়ারি নির্বাচন হলো না, আমাদের দল থেকে এটা বয়কট করা হলো, আওয়ামী লীগ থেকে বয়কট করা হলো। তখন ওটা নিয়ে আন্দোলন, তখন আমি ছিলাম ওর মধ্যে। ইতিমধ্যে এরশাদ সাহেবের মুক্তির আন্দোলন, বিভিন্ন জায়গায় বিদেশিদের সঙ্গে কথাবার্তা বলা, সাংবাদিকদের ব্রিফ করা, এগুলোতে আমি আস্তে আস্তে পলিটিক্সে যাচ্ছিলাম। যদিও তখনও আমি জাতীয় পার্টিতে খালি জাস্ট মেম্বার ছিলাম আর। তারপরে 96-এ যখন 7th পার্লামেন্ট ডিক্লেয়ার করা হলো,
তখন আমাকে নমিনেশন দিল, তখন আমাকে ওই প্রেসিডেন্ট মেম্বার হিসেবে পার্টিতে নেওয়া হলো। এটাও অবশ্য তৎকালীন সময় আমাদের সেক্রেটারি জেনারেল ছিলেন আনোয়ার হোসেন মঞ্জু, উনি খুব আমাকে হেল্প করেছেন। উনি তার আগে আবার এনার্জি মিনিস্ট্রিতে উনি আমার বস ছিলেন, মানে মিনিস্টার ছিলেন। উনি আমাকে পার্সোনালি চিনতেন এবং খুব পছন্দ করতেন। তো উনি আমাকে পলিটিক্সে অনেক হেল্প করেছেন। ওনাকে আমাকে প্রেসিডেন্ট মেম্বার করা, কারণ ওখানে বাধা ছিল আর কি। অনেকেই আমাদের দলের অনেকেই চাচ্ছিল না যে আমি খুব একটা ভালো মতো ওখানে সেটেল করতে পারি। আর আমিও একেবারে নতুন মানুষ। আমি যখন যেখানে গেলাম ওই এলাকাটাও আমার নানা বাড়ি ছিল, কিন্তু আমরা ছোটোবেলায় থাকতাম, পরে তো রেগুলার কোনো দিন থাকিনি। তো ইট ওয়াজ অলসো বিগ চ্যালেঞ্জ। তো সেই সময় কিন্তু আমি আওয়ামী লীগ বিএনপির সঙ্গে ফাইট করে 7th পার্লামেন্টে ওদের দুজনকে পরাজিত করে আমি নির্বাচিত হয়েছিলাম। এরশাদ সাহেবের একটা ভালো ইমেজ ছিল, যদিও বাইরে প্রোপাগান্ডা ছিল প্রচুর এরশাদ সাহেবের বিপক্ষে, এমন কোনো অপবাদ নাই সেটা দেওয়া হয়নি। কিন্তু আমাদের উত্তরবঙ্গে মানুষের মধ্যে তারপরে ওনার যে অবস্থান এখনও আছে, যেটা যে মানুষে ওনাকে যে বুকে ধারণ করেছিল, যে ওনার কতগুলো কাজের জন্য, যেটা বললাম যে মঙ্গা উঠে গেছে, অনেক ক্রেডিট নেয়। উনি যে এনার্জিকে, বিদ্যুৎ এবং একে নিয়ে এসছেন, উনি সারা যোগাযোগ ব্যবস্থা ডেভেলপ করেছিলেন নর্থ বেঙ্গলে, সব জায়গা থেকে সব জায়গায় যাতায়াত। তো এগ্রিকালচার প্রোডাক্ট এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতো। ফলে মানুষের, সাধারণ মানুষের মধ্যে যেটা মিডল ক্লাস ছিল না, একটা পুয়ার শ্রেণী প্রজা, একটা হলো জমিদার বা যোদ্ধার শ্রেণী, তার কারণে মিডল ক্লাস তৈরি করা হয়ে গেছে। তারা তখন আবার বাইরে গিয়ে চাকরি বাকরি শুরু করলো, আস্তে আস্তে ডেভেলপমেন্ট শুরু হয়ে গেল। কিন্তু ওই যে নেটওয়ার্ক করা সারা উত্তরবঙ্গের এক জায়গা থেকে গিয়ে সারা দেশেই উনি করেছিলেন, যে কোনো জায়গায় সহজভাবে যাওয়া যায়, গাড়ি ঘোড়া চলে, বড় বড় ট্রাক যাচ্ছে, এরকম রাস্তাঘাট করেছিলেন। পরে বিদ্যুৎ, গ্যাসের ব্যবস্থা করার জন্য যমুনা ব্রিজ করলেন। যমুনা ব্রিজ করার আগেই মোটামুটি একটা কর্মচাঞ্চল্য শুরু হয়ে গেছিলো। তো এইসব কারণে ওনার একটা ভালো পপুলারিটি ছিল। তো আমি যখন নির্বাচনে যাই, সব যে মানুষের যে পত্রিকা রিপোর্ট আসে কার কী অবস্থান, আমার অবস্থান সবসময় তৃতীয়, মানে আমি পাশ করব এটা স্বাভাবিকভাবে, মানে সাধারণ লোকরা কেউ, মানে যারা ইভ্যালুয়েশন করছেন তারা সবাই মনে করতেন যে আমি থার্ড, হয় আওয়ামী লীগ জিতবে, নাহলে বিএনপি জিতবে। কিন্তু তার মধ্যে আমি হঠাৎ জিতে গেলাম। ইট ওয়াজ এ বিগ সারপ্রাইজ ফর এভরিবডি। তো এই আর কি, না একটা যখন নির্বাচিত হয়ে এমপি হলাম, তার মানে আমি একটা সার্টিফিকেট পেলাম যে আপনি রাজনীতিবিদ হয়েছেন। স্যার, তাহলে আপনার আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যাত্রা শুরু হলো জাতীয় পার্টির ক্ষমতা ছাড়ার পরে। প্রায় 3 দশকের যাত্রা, এখন এসে আপনি সেই পার্টির চেয়ারম্যান। তো এই 3 দশকের যাত্রায় দলটা, যখন আপনি রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করলেন, তখন নিশ্চয়ই আপনার এক ধরনের ভিশন ছিল। এরপরে যখন আবার আপনি এক পর্যায়ে দলের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন, তখন নিশ্চয়ই আরেক ধরনের ভিশন ছিল। সব কিছু মিলিয়ে রাজনীতি নিয়ে এবং আপনার দল নিয়ে আপনার যে ভিশন ছিল, সেটা কতটুকু টাচ করতে পেরেছেন? না, আমাদের প্রথমে যখন আমি রাজনীতিতে ঢুকি, তখন আমার বড় ভাই এরশাদ সাহেব চেয়ারম্যান ছিলেন। ওনার যথেষ্ট পপুলারিটি আমি লক্ষ্য করেছি, এবং মোটামুটি একটা জনগণের মধ্যে একটা ভাব ছিল যে এরশাদ সাহেব ভালোই ছিলেন। ওনাকে যে সরিয়ে দেওয়া হয়েছে, এটার চেয়ে উনি যখন ছিলেন তার চেয়ে অবস্থা এখন খুব একটা ভালো হয়নি। যা প্রত্যাশা করা হয়েছিল কিছুই হয়নি। তো মানুষের একটা ইচ্ছা ছিল যে আবার যদি উনি আসতে পারে, তো ওইটার বেসিসে আমাদের রাজনৈতিক শক্তিটা বেশি ছিল। মানে সব জায়গায় একটা মানুষের প্রত্যাশা ছিল আমাদের প্রতি ভালো, এবং সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছিলাম। পর্যায়ক্রমে 90-এর পর থেকে যে জিনিসটি এর আগে হয়নি, অনেকে অনেক কথা বলেন, এরশাদ সাহেবকে স্বৈরাচার বলেন, অনেক কিছু বলেন, উনি মিলিটারি ডিক্টেটর। কিন্তু আমি একটা কথা বলতে চাই যে উনি যতদিন ক্ষমতায় ছিলেন, বিরোধী দলকে যেভাবে কাজ করতে দিয়েছেন, এটা আমার মনে হয় একেবারে একটা স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশ যেটাকে বলে, সেটাই উনি দিয়েছিলেন। একেবারে হরতাল, মিছিল, মিটিং, ভাঙচুর, মানে মোটামুটি যেগুলো ক্ষোভ প্রকাশ, বিক্ষোভ প্রকাশ করতে দিয়েছিলেন। এবং তার জন্য যে আইনানুগ ব্যবস্থা, সেগুলো নেওয়ার পরেও যে কোর্টগুলি মোটামুটি, বিচারালয়গুলি মোটামুটি সব দিক থেকে প্রভাবমুক্ত ছিল, এবং সবাই ফ্রিলি সেটা ভোগ করেছে। তো রাজনৈতিক দলগুলি তখন কোনো কিছু করতে পারতেন না, আন্দোলন করতে পারতেন না। আন্দোলনের সবচেয়ে বড় যেটা জিনিস, যে পরে আন্দোলনের পরে যে ফল পাওয়া, সেই ফলটাও পাওয়া গেছে। কেননা এরশাদ সাহেব ওটায় সহনশীলতা ছিলেন। যেমন দেখতেন যে দেশের প্রচুর মানুষ এটা চাচ্ছে, রাজনৈতিক দলগুলি ডিম্যান্ড করছে, ওগুলো উনি মেনে নিয়েছেন। ওনার অনেক সিদ্ধান্ত উনি পরিবর্তন করেছেন, যদিও ওই অনেক সিদ্ধান্তগুলি ভালো ছিল, কিন্তু উনি পরবর্তীকালে এই রাজনৈতিক দলগুলির বিভিন্ন দাবির কারণে মনে করেছেন জনগণ হয়তো চায়, সেটা মেনে নিয়েছিলেন। ফলে রাজনৈতিক দলগুলির রাজনৈতিক কর্মকাণ্ড করার সুযোগ ছিল, কর্মকাণ্ড করে ফল পাওয়ার সুযোগ ছিল। ফলে রাজনৈতিক কর্মকাণ্ডগুলো বাড়ছিল এবং মানুষ শক্তিশালী হচ্ছিল। রাজনৈতিক দলগুলি, যেটা একটা বহুদলীয় গণতন্ত্রের জন্য দরকার, সব দলগুলি যেন শক্তিশালীভাবে এগিয়ে যেতে পারে, সেই পরিবেশ যেটাকে বলা হয় স্পেস দেওয়া, তাদেরকে সুযোগ দেওয়া, বিরোধী দলকে বিশেষ করে,
সেটা উনি সরকার থেকে সম্পূর্ণ দিয়েছিলেন। 91 পর থেকে কিন্তু ক্রমান্বয়ে এটাকে আমরা সংকুচিত হতে দেখছি, মানে আস্তে আস্তে স্পেস দেওয়া কমে গেল। মানে মিছিল বিরোধীরা করতে চাইলে সেখানে একটা অ্যাটাক করা, নানানভাবে তাকে বাধাগ্রস্ত করা, তাদের মামলা মোকদ্দমা দেওয়া, বিভিন্নভাবে ফাঁসিয়ে দেওয়া, এটাকে ক্রমান্বয়ে এটা বাড়তে শুরু করলো এবং 2014 পর থেকে এটা একটা একটা এক্সট্রিম পর্যায়ে চলে গেল। এখন বলা যায় যে বিরোধী দলীয় কর্মকাণ্ডের তেমন কোনো স্পেসই দেওয়া হচ্ছে না। সো অলমোস্ট একটা মানে এক সরকারি শাসনই চলছে এবং এখানে বিরোধী দলের কথা বলারও সুযোগ নেই, বিভিন্ন আইনকানুন করে দেওয়া হচ্ছে এবং কোনো রকম প্রোটেস্ট করারও সুযোগ নেই, করলেই নানানভাবে বিভিন্ন নির্যাতনমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের কেস কাছারি দিয়ে আটক করে দেওয়া হচ্ছে। মানে বহুদলীয় গণতন্ত্রের যে একটা কথা যে অনেক দল থাকতে হবে, এখন যেভাবে দেশ চলছে তাতে আমার মনে হয় সামনের দিকে যদি এইভাবেই চলতে থাকে, শুধু জাতীয় পার্টি নয়, অন্য সব দলই এখন বিলীন হয়ে যাবে যদি এইভাবে চলে এটাকে সম্পূর্ণ সাফল্যমণ্ডিত করা যায় বা কৃতকার্য হয় সরকার, তাহলে মোটামুটি একটা দলই টিকে থাকতে পারবে হয়তো তাদের। এবং সেই দলও কিন্তু আমার ধারণা মতে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, তাদের যে রাজনৈতিক চরিত্র আমি মনে করি এটা তাদের অনেক ক্ষুণ্ণ হয়ে গেছে, এখন তারা সেই রাজনৈতিক চরিত্রের মধ্যে নেই। কাজেই জাতীয় পার্টি সেই কারণেই এখন আমরা একটু সংকটে আছি। এবং আমরা শুধু নই, আমার মনে হয় এই আওয়ামী লীগের যে সরকারি দল হিসেবে যে তাছাড়া বাইরে যে কাঠামোগুলো, রাজনৈতিক কাঠামো, কোনোটাই সঠিকভাবে দাঁড়াতে পারছে না। স্যার, আপনি বলছিলেন যে বিরোধী দলগুলোকে 91 পর থেকে বিশেষ করে খুব বেশি সংকুচিত করে রাখার একটা প্রবণতা সরকারি দলের মধ্যে, কিন্তু স্যার দশম সংসদ থেকে, মানে ধরেন 14 সাল থেকে, 14 সালে দশম, একাদশ, দ্বাদশ সংসদ, 3টা সংসদে আপনারা প্রধান বিরোধী দলে আছেন। এবার তো আপনি বিরোধী দলের নেতা, তো এই ক্ষেত্রে আপনার বক্তব্যটা যেরকম আছে, পাশাপাশি আরেকটা সমালোচনা আছে যে বিরোধী দল হিসেবে আপনারা স্পেস কতটুকু চেয়েছেন সেটার একটা প্রশ্ন এখানে আছে। আবার আপনারা বিরোধী দলে থাকলেও আপনারা মোটামুটি সবসময় এই 14 থেকেই সরকারি দলের ছত্রছায়ায় থাকতে চান, এরকম একটা আলোচনাও আছে। আপনি কি বলবেন? এটা সার্বিক সত্য নয়, তবে কিছুটা আংশিক সত্য এখানে বলছি যে এটাও একটা ষড়যন্ত্রের অংশ আর কি। আমাদের দলের ভিতরে একেবারে মানে জাতীয় পার্টি নিয়ে এগিয়ে যাচ্ছে এরকম মনোবৃত্তির লোক চেয়ে বাইরের থেকে, বিশেষ করে সরকারি বিভিন্ন ছত্রছায়ায় একটা সবসময় আমাদের ভিতরে কিছু লোক ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং তারা সবসময় বিভিন্ন কর্মকাণ্ডে এই যে জাতীয় পার্টির রাজনীতির বাদ দিয়ে বর্তমান সরকারের রাজনৈতিক কর্মকাণ্ডকে সমর্থন করে সরাসরি বা ইনডাইরেক্টলি। এবং আমরা যখনই কোনো স্বতন্ত্র রাজনীতি নিয়ে বা সক্রিয় রাজনীতি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই তখনই বাধাগ্রস্ত করা হয়, এটা ষড়যন্ত্র করে আমাদের বিভিন্নভাবে বাধাগ্রস্ত কি আপনাদের দলের ভেতর থেকে করা? না, দলের ভিতর থেকে যেটা যারা করেন তাদেরকে ইন্ধন যোগানো হয় বিভিন্নভাবে এবং বিভিন্নভাবে তাদেরকে দিয়ে করানো হয়। এটা সরকার করাচ্ছে, সরকার দলীয়রা এটা বিভিন্নভাবে করছেন এবং এটার কারণে আমাদের দলটা সেইভাবে মানুষের কাছে ইমেজ সৃষ্টি করতে পারছে না, সত্যিকার অর্থে এগিয়ে যেতে হবে। যদিও শতকরা 90% আমাদের নেতাকর্মী এবং আরও বেশি বলবো 90-95% নেতাকর্মী এবং সমর্থক আমাদের একটা সক্রিয় রাজনীতি নিয়ে এগিয়ে যাওয়ার পক্ষে এবং তারা যে কোনো ঝুঁকি নেওয়াতে প্রস্তুত আছে। কিন্তু আমাদের দুটো সমস্যা, একটা হলো আমাদের শীর্ষ স্থানীয় বেশ কিছু লোক যারা পার্টিকে বিভিন্ন জায়গায় রিপ্রেজেন্ট করছেন, তাদের মধ্যে জাতীয় পার্টির প্রতি ভালোবাসা বা জাতীয় পার্টির স্বতন্ত্র রাজনীতির চেয়ে একটা অন্য ধরনের আপোষকামিতার দিকে একটা নজর আমরা লক্ষ্য করি অনেক সময়। স্যার, তাহলে যেটা বলছিলেন স্যার যে মানে আপনার দলের কেউ সরকারি দলের ইন্ধনে নানান কিছু করে আপনি বলছিলেন, তা আমি ব্যাপারটা বলতে চাইছি, তাহলে কি ব্যাপারটা কি এরকম যে ইন্ধন দেওয়ার মতন লোক আপনার দলে আছে? ইন্ধনটা তো তাদের সেই জন্য, মানে যখন আপনার দুর্বলতাটা কেউ বাইরে থেকে টের পাবে সেই সুযোগটা তো কেউ নেওয়ার চেষ্টা করবে। ভেরি নাইস। হ্যাঁ, ইন্ধন দেওয়ার মতো অবস্থান আমাদের দলে আছে, সরকার এটাকে তৈরি করে রেখেছেন আর কি। এবং আমাদের উপরে একটা ইনডাইরেক্ট থ্রেট সবসময় থাকে যে আমরা যদি সেটাকে না মানতে চাই তাহলে দলের মধ্যে একটা ভাগ হওয়া বা দলের অস্তিত্ব সংকট হওয়ার একটা সম্ভাবনা ইনডাইরেক্টলি বিভিন্ন সময় বলা হয় বা করা হয়। তো এইসব কারণে আমাদের একটা কিছুটা হলো কি বলবো, ছাড় দিতে হয় আর কি। তো এখন আমাদের রাজনীতি আর একটা জিনিস হলো দল। আমি দল না থাকলে আমার একক রাজনীতির তেমন কোনো মূল্য নেই, রাইট। আবার রাজনীতি না থাকলে দলেরও কোনো মূল্য নেই। ফলে আমাদেরকে একটা কম্প্রোমাইজ করে চলতে হচ্ছে আন্ডার দিস সার্কামস্ট্যান্সেস। আর একটা কথা হলো দীর্ঘদিন থেকে দলটা ক্ষমতার বাইরে, সেই 90-র পর থেকে 91-র পর থেকে এখন প্রায় 2024 হয়ে গেল, দীর্ঘদিন আমরা 30-35 বছর 32 বছর হয়ে গেল। এখন সুযোগ সুবিধা অনেক দিন থেকে আমাদের নেতাকর্মীরা কেউ পায় না। সরকারের হাতে সমস্ত সুযোগ সুবিধা, ভালো করার মন্দ করার ক্ষমতার সর্বোচ্চ স্থানে তারা আছেন।
কাজে তাদের জন্য যে কোনো জিনিস ম্যানিপুলেট করা যত সহজ, আমাদের জন্য এটাকে রেজিস্ট করা অতই কঠিন হয়ে আছে। আর আমাদের দলের আরেকটা সমস্যা হচ্ছে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় বিভিন্নভাবে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী ছিলেন আস্তে আস্তে ঝরে গেছেন, যারা দলের অবস্থাপন ধর্নাঢ্য ব্যক্তি ছিলেন তারা চলে গেছেন। এখন আমাদের দলের ফান্ডিংয়ের আরেকটা সমস্যা, যার জন্য আমরা বড় কোনো আন্দোলনে যেতে পারি না। আন্দোলনের অর্থই হলো সেখানে একটা মানুষের উপরে কেস হতে পারে, জেল হতে পারে, জরিমানা হতে, নানানভাবে অত্যাচারিত হতে পারে। মানুষকে সামলে নেওয়ার দরকার, সেটার জন্য অর্থ দরকার হয়, লয়ার দেওয়া, বিভিন্নভাবে মানুষকে সাপোর্ট দেওয়া, এগুলোর জন্য আমরা ওইসব জায়গাও কিছুটা উইক হয়ে গেছি। তো এইসব কারণে আমাদেরকে নিয়ে মানে যে কোনো ধরনের ম্যানিপুলেশনটা সহজতর হচ্ছে। তবে এটাতে যেটা হচ্ছে সেটা হলো যে আমরা দুর্বল যত হচ্ছে তত সত্যিকার অর্থেই বাংলাদেশে একটা ভালো সম্ভাবনাময় রাজনৈতিক দল যেটা দেশের জন্য মঙ্গল করতে চায় বা করেছে ইন দ্য পাস্ট, তারা যদি হারিয়ে যায়, এরকমভাবে যদি সব কিছু হারিয়ে যেতে থাকে ভালো জিনিস, তাহলে কিন্তু এটা বহুদলীয় গণতন্ত্র তো নয়। গণতন্ত্র বা স্বাভাবিক যে আমাদের চর্চা, মানে সাধারণ মানুষের যে রাজনীতির প্রতি প্রত্যাশা, এটা ধ্বংস হয়ে যাবে। এখনই অনেকটা এটা বিলুপ্তির পথে যাচ্ছে আমি মনে করি। স্যার এখানে একটা কথা বলি আপনাকে, আপনাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হোসেন মোহাম্মদ এরশাদ, তিনি থাকা অবস্থায়ও ইভেন কি এখনও একটা কথা আমাদের রাজনীতিতে অনেকেই বলেন যে জাতীয় পার্টি প্রেডিক্টেবলি আনপ্রেডিক্টেবল। জাতীয় পার্টি প্রেডিক্টেবলি আনপ্রেডিক্টেবল, জাতীয় পার্টি কখন কি করবে বোঝা যায় না, এই একটা কথা বলেন। সবশেষ উদাহরণ হিসেবে এটাও বলছেন, যেমন ধরুন এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, আপনারা নির্বাচনে অংশ নিয়েছেন, কিন্তু গণমাধ্যমগুলোতে এসেছে নির্বাচনের নমিনেশন ফর্ম যেদিন থেকে আপনারা বিতরণ করা শুরু করেছেন, সেই দিন আপনি গণমাধ্যমে বলেছেন যে মনোনয়নপত্র বিক্রি করছি মানে এই নয় যে নির্বাচনে যাবই, আমরা ভাবছি। তো মানে এরকম একটা অনিশ্চয়তা জাতীয় পার্টিকে ঘিরে সবসময় তৈরি হয়ে থাকে, এটা কি আপনি মানেন কিনা? না, আমাদের অবস্থান তো আসলে একটা দুটো বড় রাজনৈতিক দলের মাঝামাঝি একটা অবস্থান, এবং আমাদের অবস্থানটা কি বলে নিয়ামক শক্তির মতো কাজ করে আসছে একদিন পর্যন্ত। যে হয়তো আমাদের পার্সেন্টেজ অফ ভোট বেশি নয়, কিন্তু আমরা যেদিকে সাপোর্ট করি তারা বিরাটভাবে গেইনার হয়। আওয়ামী লীগ হয়েছে 2008 সালের নির্বাচনে, বা যে কোনো সময় ওনাদের সঙ্গে যখন আমরা ছিলাম, আবার ওনাদের সঙ্গে যখন ছিলাম না তখন আওয়ামী লীগের ভরাডুবি হয়েছিল। হয়তো এককভাবে বললে আমরা সব জায়গায় ভালো রেজাল্ট করতে পারবো তা নয়। তো এটার কারণে আমাদের একটা ইম্পর্টেন্স থাকে, এবং আমরা এটাকে সঠিকভাবে ব্যবহার করতে চাই, যে যেখানে যেভাবে করলে দল এবং জাতি লাভবান হবে সেটা করতে চাই। এবং যেহেতু রাজনৈতিক পরিস্থিতি অনিশ্চিত থাকে, কাজে আমাকে তো ওইভাবে ডেফিনিট জায়গায় আসার সুযোগ থাকে না, যেখানে আওয়ামী লীগ আর বিএনপি একটা তাদের দৃঢ় একটা অবস্থান, একজন আরেকজনের বিপরীতমুখী, সেখানে আমরা যেখানে ভর দেবো সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো আমাদেরকে ভেবেচিন্তে দিতে হয় যাতে করে আমাদের ভর দেওয়াটা দেশের জন্য ভালো হয়, জনগণের জন্য ভালো হয়। আর আমি এখন পর্যন্ত একটা কথা বলি, অনেকে বলে আনপ্রেডিক্টেবল, এটা হয়তো এই নির্বাচনের ব্যাপারে, কারণ আমরা কিন্তু কোনো সময় বলিনি যে আমরা নির্বাচনে যাব না বা আমরা নির্বাচনে যাব। আমরা সবসময় বলেছি যে আমরা দেখবো লাস্ট পর্যন্ত, এবং লাস্ট দিন পর্যন্ত দেখেই সিদ্ধান্ত যেটা হয়েছে যে কোনো পরিবেশে হয়েছে। এটা সঠিকভাবে যে সবাইয়ের সঙ্গে একমত ছিলাম আমরা সবাই, তো আমরা, তবে যেটাই হয়েছে এগুলোর থেকে আমাদেরকে বেরিয়ে আসার ওরকম ডেফিনিট কোনো স্ট্যান্ডে চলে আসার মতো অবস্থান ছিল না। আর আমি আগে যেটা বলেছি যে আমরা দলটা যদিও মানুষে সকলেই পেট্রিয়টিক, আমি মনে করি দেশপ্রেমিক, তো এখানে দেশপ্রেমিক লোকের দল নিয়ে হলো রাস্তায় নেমে বড় ধরনের একটা ইম্প্যাক্ট তৈরি করার মতো আমাদের অর্গানাইজেশনাল ক্যাপাসিটিও নেই, ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিও নেই। ফলে আমাদেরকে এই দুজনের মাঝখানে যে ব্যালেন্সিং ফ্যাক্টর, এটাকেই বেশি কাজে লাগিয়ে আমাদের রাজনীতিকে অগ্রসর করতে হচ্ছে এখন পর্যন্ত। ভবিষ্যতে কী হবে আমি জানি না। স্যার ব্যালেন্সিং ফ্যাক্টর বলতে আপনি বোঝাতে চাইছেন যে জাতীয় পার্টির কোনটাতে বেশি লাভ হবে, বা জাতীয় পার্টি কোন সিদ্ধান্তটা নিলে কোন জায়গাতে গেলে জাতীয় পার্টির জন্য উপকার হবে, এটা তাই তো? না, আমি বলতে চাচ্ছি যে জাতীয় পার্টির একটা পারসেপশন হলো উই মাস্ট সার্ভাইভ ফার্স্ট, যান বাঁচানো ফরজ। তারপরে নেক্সট হলো ওয়েন উই সার্ভাইভ অ্যান্ড ওয়াইল উই সার্ভাইভ উই মাস্ট সি দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপল। সো আমরা বিকল্প, গত নির্বাচনের আগে ভালো বিকল্প আমাদের কাছে কিছুই ছিল না, কয়েকটা খারাপ বিকল্প ছিল। তার মধ্যে আমরা যেটা মনে করেছি সবচেয়ে খারাপ বিকল্প সেটা কি আমরা গ্রহণ করেছি, বেশি খারাপের দিকে যায়নি। মানে আমাদের যারা শীর্ষস্থানীয় নেতা চিন্তাভাবনা করে যেটা মনে করেছেন যে আমাদের কাছে এখন ভালো বিকল্প তেমন কিছুই নেই, খারাপ বিকল্পের মধ্যে যেটা কম খারাপ এটাতে আমরা যাব। তো দ্যাট ওয়াজ আওয়ার স্ট্র্যাটেজি। এটা জাতীয় পার্টির জন্য নয়, এটা সার্বিকভাবে আমাদের পার্টির সার্ভাইভালের জন্য, এবং ভবিষ্যতে যাতে আমরা কন্ট্রিবিউট করার মতো আমাদের অবস্থান থাকে রাজনীতিতে, সেটা ধরে রাখার জন্য। স্যার এখানে আরেকটা কথা বলি স্যার, ধরুন ভোটের রাজনীতির কথা যদি বলি, ক্ষমতা থেকে যাওয়ার পর 1991 নির্বাচনে জাতীয় পার্টি ভোটের রাজনীতিতে সবচেয়ে ভালো ফল করেছে এখন পর্যন্ত যে সিকোয়েন্সগুলো আসি, আর এরপরে ক্রমান্বয়ে কিন্তু জাতীয় পার্টির
ওই যে 91-তে যেটা আপনাদের 35টা সিট, ওটা আর কখনো ছুঁতে পারেননি। মানে ক্রমান্বয়ে ভোটের রাজনীতিতে জাতীয় পার্টির ইয়েটা কমলো কেন আপনার কাছে কি মনে হয়? না, ক্রমান্বয়ে এই একটা কথা সবারই কমেছিল। ক্ষমতা থেকে বাইরে যখন থাকে, আওয়ামী লীগেরও কমে গেছিল। তারপরে বিএনপিরও লাস্ট নির্বাচনটা যেটা হয়েছে, যদিও নির্বাচন যেটা একাদশ, ওখানে বিএনপিকে অনেক কম ভোট দেখানো হয়েছে। আমাদেরও এখানকারও আমি মনে করি যে নির্বাচনটা সঠিকভাবে হলে আমাদের পজিশন এরকম হতো না। আর একটা উদাহরণ বলি যে আমাদের পজিশন অতিরিক্ত খারাপ হয়নি, যেটা বাইরে প্রচার করা হচ্ছে। 2001 সালে আমরা একক নির্বাচন করেছিলাম, সর্বশেষ একক, মানে আমরা আওয়ামী লীগ বা বিএনপির সঙ্গে জোট করিনি। সে সময় আমরা 14টা সিট পেয়েছিলাম। জি, রাইট। আর এখন এরপরে এসে 2024-এ মোটামুটি আমরা এককই নির্বাচন করেছি, মানে এখানে তো আমাদের সঙ্গে কোনো জোট ছিল না। সেখানে আমরা এখন 11টা পেয়েছি, 2টো মহিলা সহ 13টা পেয়েছি। কাজে এই যে দীর্ঘ সময় ক্ষমতার বাইরে এবং দীর্ঘ সময় আমাদের দল নিয়ে, সব দলই, আওয়ামী লীগ তো কনস্ট্যান্টলি করেই যাচ্ছে, বিএনপিও আমাদের দলের মধ্যে নানা রকম আঘাত করার চেষ্টা করেছে। তো এই যে 91 পর থেকে দলকে যে বারংবার আঘাত করা হচ্ছে, তারপরেও যে একদিন পর্যন্ত দলটি একেবারে মৃত হয়নি, জীবিত আছে, এটাই আমি মনে করি একটা বড় অর্জন এই দলের জন্য। স্যার, আরেকটা বিষয়, ধরুন আপনি বলছিলেন না স্যার আনোয়ার হোসেন মঞ্জুর কথা, যে আপনার সরাসরি রাজনীতিতে ঢোকাতে ওনারও একটা ভূমিকা আছে। কিন্তু আবার দেখুন, জাতীয় পার্টি ছেড়ে যারা নতুন ব্র্যাকেট বন্ডে জাতীয় পার্টি করেছে, উনি মনে হয় প্রথম, আনোয়ার হোসেন মঞ্জু। তারপর ধরুন নাজির রহমান মঞ্জু চলে গেলেন। তারপর ধরেন আপনাদের মানে ভাইব্রেটিং নেতাদের মধ্যে অনেককেই আপনারা জাতীয় পার্টি ধরে রাখতে পারেননি। কথার কথা কাজী জাফর আহমদ শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে থাকেননি। বেচার মওদুদ আহমেদ তো আপনাদের সঙ্গে থেকে মানে মোটামুটি অনেক দিন ধরে নেয়, যদিও উনি অন্য একটা দলে গিয়েছিলেন, কোনো জাতীয় পার্টির ঘোষণা দেননি। কিন্তু আমি বলতে চাইছি যে এই ভাঙনটা কেন, বা আপনাদের যারা একসময় খুব প্রভাবশালী নেতা ছিলেন আপনাদের দলে, কিংবা আপনারা ক্ষমতা থাকা অবস্থায় যারা খুব দায়িত্বশীল জায়গায় ছিলেন, তারা কেন ছেড়ে গেলেন আপনাদের? এটা খুব সহজ হিসাব। আসলে সরকারের থেকে পার্টি ফ্লোট করলে সাধারণভাবে, আমি 100% সবার কথা বলবো না, নাম নিয়েও বলবো না, সবাই দেশপ্রেমিক মানুষ, কিন্তু জেনারেলি দেখা যায় যে এই সব দলে মানুষে আসে তাদের ফার্স্ট প্রায়োরিটি থেকে ব্যক্তিগত স্বার্থ। দল বা দেশ বা জাতি এগুলো অনেক পরে থাকে, প্রায়োরিটি কম থাকে। দলের প্রায়োরিটি কম থাকে, দেশ ও জাতির প্রায়োরিটি তো আরও কম থাকে। তো এই সমস্ত যখন দেখা যায় যে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করা সম্ভব হচ্ছে না, বিশেষ করে ক্ষমতা থেকে বাইরে গেলে এই সমস্ত দলের অনেক নেতাকর্মীরাই ঝরে যান আর কি। তো তাছাড়াও অন্যান্য সময়েও ঝরে গেছে, যেটা আমাদের দলে যেমন ভাঙন হয়েছে, আওয়ামী লীগেও ভাঙন হয়েছে, হিস্ট্রিক্যালি বিএনপিতেও কয়েকবার ভাঙন হয়েছে। তো ক্ষমতার বাইরে গেলে এই দ্বন্দ্বটা হয়। আর এখন এটা বিভিন্নভাবে হচ্ছে, কারণ হলো এটাকে বিভিন্নভাবে করানো হচ্ছে। এটা এখন তো আর্টিফিশিয়ালি এটা গ্রাফটেড করা হচ্ছে। দল ভাঙার সিস্টেম সরকার থেকেই করছেন, তারাই এটাকে মদত দিচ্ছেন, বিভিন্ন ইন্ধন দিচ্ছেন এবং এইভাবে করছেন। স্যার, আপনি যদি অ্যালাউ করেন কিংবা অভয় দেন, আমি আরেকটা কথা আপনাকে বলতে চাই। ধরুন এই যে এবার রিসেন্টলি আরেকটা জাতীয় পার্টি মানে ঘোষণা দেওয়া হলো, তো এটা কি আপনি মানে আপনার বিশ্লেষণ এটা কি ধরা পড়ে? এটাকে ধরুন বাইরে থেকে মানে জাতীয় পার্টিকে যারা পর্যবেক্ষণ করেন কিংবা বাংলাদেশের রাজনীতি নিয়ে যারা ভাবেন, তারা এটাকে রাজনৈতিক দ্বন্দ্ব থেকে পারিবারিক দ্বন্দ্ব হিসেবে বেশি ব্যাখ্যা করার চেষ্টা করেন। আবার আপনি এর আগের ভাঙনগুলো নিয়ে আপনার এক ধরনের একটা ব্যাখ্যার মধ্যে আমি পেয়েছি। তো এবারের ভাঙনটাকে আপনি কীভাবে বলবেন? এটা তো খুব সহজ জিনিস। যারা এগুলো ব্যাখ্যা করে, এগুলো বেশিরভাগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট, সরকারি ভার্সানটাকে তারা বলতে চান, সরকারই এটা প্রচার করে বিভিন্ন মিডিয়াতে যেটা আসে সরকারের। আমি মনে করি তাদের একটা ইন্ধন থাকে এখানে। এটা তো খুব সিম্পল। আমাদের দলটা একটা রেজিস্টার, আগে তো আইন ছিল না, এর আগে যখন 2007 বা 2008 আইনটা হলো, তখন কিন্তু সব রাজনৈতিক দলগুলোকে ইলেকশন করতে গেলে একটা রেজিস্ট্রেশন করতে হয়। আমরা রেজিস্ট্রেশন করেছি, সেই রেজিস্ট্রেশনের নিয়ম অনুযায়ী আমাদের কাউন্সিল হয়েছে। সেই কাউন্সিলে আমাদের নিয়ম অনুযায়ী আমি নির্বাচিত হয়েছি এবং আমি নির্বাচিত হওয়ার পর আমি সবাইকে আবার অ্যাপয়েন্ট করেছি। আমাদের অ্যাজ পার আমাদের কাউন্সিলররা আমাকে সেই ক্ষমতা দিয়েছে। আমাকে নির্বাচিত করার পরে যেহেতু আমাদের মতো দল সারা দেশের থেকে হাজার হাজার কর্মী আসে, তারা প্রত্যেকটা পোস্টে ইলেকশন করা এবং তার মধ্যে দলের মধ্যে দ্বন্দ্ব হওয়া, সবাই মনে করে না চেয়ারম্যান সাহেবকে দেওয়া হোক, উনি যাকে যাকে ভালো মনে করে নেবে। তা আমি আবার তাদেরকে নিয়েছি। তাদের একটা সিম্বল অফিসিয়ালি এখনও আছে। ইলেকশন কমিশন আর কারা আমাকে বহিষ্কার করার একটা অর্ডার দিলেন, ইলেকশন কমিশন বলছে এটা আইনগত কোনো ভিত্তি নেই। তারপরেও তারা এই লাঙ্গল নিয়ে, এই নাম নিয়ে তারা ডিএমপির পারমিশন নিল যে একটা তারা কাউন্সিল করবে। ডিএমপি তাকে সরকার পারমিশন দিল, একটা ইলিগাল ব্যাপারকে, যেটা বৈধভাবে আইনগতভাবে তার কোনো বৈধতা নেই। সরকার সেটাকে পারমিশন দিল এবং একটা হল ভাড়া করে তাদেরকে প্রোটেকশন দিয়ে সেখানে তাদেরকে কাউন্সিল করতে দেওয়া হলো। তো এগুলো তো পরিষ্কার জিনিস যে একটা অবৈধ, যে আমার একটা জমি, আমার নামে রেজিস্ট্রেশন, আমি এখানে কাজ করি, যদি এই জমিটাকে কেউ ব্যবহার করতে চায় করে, অ্যাডভার্টাইজ করে, লোকজন দৌড় করে এটা তার জমি দাবি করে, সরকার যদি এটাকে সাপোর্ট করে, তাহলে এটাতে
ফ্যামিলি দ্বন্দ্বই কোথা থেকে আসলো, অন্য কোনো দ্বন্দ্বই বা কোথা থেকে আসলো? এটা তো একটা আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড মানে একটা প্রেশার, অথবা জাতীয় পার্টিকে একটা ধমকের মধ্যে রাখা অথবা ভেঙে দেওয়া, ধ্বংস করে দেওয়া এই ধরনের। এবং এটা তো সরকারি পৃষ্ঠপোষকতা হচ্ছে, নাহলে ডিএমপিকে জানানো হয়েছে, অফিসিয়ালি জানানো হয়েছে যে এটা ইললিগাল। তারা লাঙ্গল নিয়ে করতে পারে না, তারা যে কোনো নামে অন্যভাবে করতে পারে। বা জাতীয় পার্টির নাম দিলেও তাদেরকে ব্র্যাকেট বন্দি একটা বলতে হবে, জাতীয় পার্টি, আমাদের জাতীয় পার্টি উইথ লাঙ্গল সিম্বল, এটা তো রেজিস্টার্ড, গভর্নমেন্টের অ্যাপ্রুভ করছেন। সেখানে গভর্নমেন্টের একটা অর্গানাইজেশন, ল এনফোর্সিং এজেন্সি এই ইললিগাল কাজকে কীভাবে সাপোর্ট করেন এবং কীভাবে এটাকে সর্বতভাবে সব দিকে অ্যাকসেপ্ট করা হয়। তো এখানে কোথায় ফ্যামিলি দ্বন্দ্ব, এখানে কিসের কী দ্বন্দ্ব? তো ভেরি ক্লিয়ার। এটা নিয়ে যারা কথা বলেন এরা শুধু সরকারের ভাষণটাকে আমাদের বিরুদ্ধে বলার জন্য বলেন। এখানে কোনো ফ্যামিলি কোনো ফিউড কিছুই নেই। স্যার, আপনি রাজনীতি করছেন দীর্ঘদিন ধরে, একটা দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন, আপনি সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা। বাংলাদেশটা নিয়ে আপনার ভিশন কি? আপনি কি স্বপ্ন দেখেন? বাংলাদেশ যে উদ্দেশ্যে স্বাধীন হয়েছিল, আমরা আসলে বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনের আগে যেটা আন্দোলন ছিল সেটা হলো স্বায়ত্তশাসনের আন্দোলন। তার অর্থ আমরা মনে করতাম যে আমাদেরকে বিভিন্নভাবে শোষণ করা হচ্ছে, লুণ্ঠন করা হচ্ছে, এবং একটা শ্রেণী আমাদেরকে বৈষম্য সৃষ্টি করেছেন। আমরা এর থেকে মুক্তি চেয়েছিলাম। তার জন্য আমরা ভাষা আন্দোলন করেছি, যার জন্য শহীদ দিবস হয়েছে ভাষার জন্য। কিন্তু এটা ভাষার চেয়ে বড় কথা, ভাষাটাকে ব্যবহার করে আমাদেরকে ডিসক্রিমিনেশন করা হচ্ছিল। রাষ্ট্রীয় ভাষা বাংলা না করার অর্থ হলো বৃহৎ জনগোষ্ঠী আমরা রাষ্ট্রীয় কোনো চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যে সুবিধা করতে পারবো না, যেহেতু আমরা তাদের সঙ্গে কমিউনিকেট করতে পারবো না, সেন্ট্রাল গভর্নমেন্ট বা গভর্নমেন্টের সঙ্গে আমরা কমিউনিকেট করতে পারবো না। তো এটার জন্য সংগ্রামটা হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে। আমরা যখন স্বায়ত্তশাসন চাইলাম, 6 দফা দেওয়া হলো, তখন দেখা গেল যে যেটা পশ্চিম পাকিস্তান তৎকালীন, তারা এটা মানতে রাজি হলো না। তখন বাংলাদেশের মানুষের কাছে একটাই অল্টারনেটিভ থাকলো, যে আমাকে নিজের দেশকে নিজের দেশই বানাতে হবে, মানে আমার দেশ, প্রজাদের দেশ, প্রজাতন্ত্র, আমি দেশ চালাবো এবং আমার হিসাব মতো দেশ চলবে, তাহলেই আমি বৈষম্য থেকে মুক্তি পাবো। সেই জন্যই স্বাধীনতা সংগ্রাম হয়েছিল। এবং চেতনাটা হলো বৈষম্য মুক্ত সমাজ, বৈষম্য মুক্ত দেশ, এটাই ছিল বেসিক আইডিয়া। এবং যার জন্যই এই মুক্তিযুদ্ধ যেটা হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে মুক্তি, আর স্বাধীনতা যুদ্ধ হয়েছিল নিজের দেশ নিব, সেটা বৈষম্য মুক্ত দেশ করার জন্য। কাজে বৈষম্যের এটি হলো চেতনা। এই চেতনা থেকে এখন বর্তমান সরকার 100% ডেভিয়েটেড। তারা বৈষম্য সৃষ্টি করার জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা করছেন, দলীয় অদলীয় বিভিন্ন ক্যাটাগরি করছেন, এবং কিছুটা সুবিধাগতি গোষ্ঠী তৈরি করছেন, এবং তাদেরকে দিয়ে নিজের সব কাজ কারবার করছেন। ফলে আলটিমেটলি যেটার জন্য আমরা আওয়ামী লীগকে সবসময় স্যালিউট করি, যেটা জনগণের দল, জনগণের পক্ষে, এদের শিকড় জনগণ থেকে আসে, এখন তারা জনগণের উপর একটা বোঝা হিসেবে ঘাড়ে চেপে গেছেন, একটা পরগাছা হিসেবে কাজ করছেন। জনগণের কথা তারা চিন্তা করছেন না, জনগণের ভাবধারায় তা যাচ্ছেন না। তো আমরা মনে করি যে জন্য স্বাধীনতা হয়েছিল, যে জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল, যে জন্য মানুষ শহীদ হয়েছে, সেই সবের রক্তকে আমাদের যদি সত্যিকার অর্থে সম্মান দিতে হয়, মূল্য দিতে হয়, তাহলে ওই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে গণপ্রজাতন্ত্রী করতে হবে। প্রজাদেরকে ভোট দেওয়ার পাওয়ার দিতে হবে, তারা সরকারকে জবাবদিহি করবে, সরকারকে পরিবর্তন করবে, তারাই হবে মালিক দেশের। যেটা আমরা সংবিধানে রেখেছি, সবখানে রেখেছি, কিন্তু কার্যত এটা আমরা বাস্তবে দেখছি না। এটার থেকে এই জায়গায় আসুক, এটি আমাদের প্রত্যাশা, এবং এই লক্ষ্যেই আমরা রাজনীতি করতে চাই। আপনার পরিবার নিয়ে জানতে চাই, আপনার পরিবারে কে কে আছেন? আপনার সন্তান তো দুজন। হ্যাঁ, আমার স্ত্রী আর দুটো সন্তান, বড়টা হলো মেয়ে, তার ছোটোটা হলো ছেলে। তো ছেলে মেয়ে দুজনেই আমার আল্লাহর রহমতে খুব ভালো মেধাবী ছাত্রছাত্রী ছিল, লেখাপড়া করেছে। ছেলেটা পিএইচডি করেছে সিডনি ইউনিভার্সিটি থেকে, তার আগে এমএস করেছে ওই সিডনি ইউনিভার্সিটি থেকে, এমফিল করেছে, এমএস করেছে আবার কিংস কলেজ থেকে, তারপরে এমফিল করেছে সিডনি ইউনিভার্সিটি থেকে ইয়ের উপরে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্সেও গ্র্যাজুয়েশন ছিল, দুটো সাবজেক্টে গ্র্যাজুয়েশন করেছে। এখন ও টিচিং করছে হ্যালিফ্যাক্সে, কানাডাতে আছে। আর আমার মেয়েটাও এখান থেকে পাশ করেছিল কম্পিউটার সায়েন্সে, তারপরে মেলবোর্ন থেকে এমএস করে পিএইচডি করতেছিল নিউ সাউথ ওয়েলস সিডনিতে ইউনিভার্সিটিতে। 2 বছর করার পরে বাচ্চা হলো প্রথম, তারপরে আবার 1-1.5 বছর পরে বাচ্চা হলো। তো স্কলারশিপ 4 বছরের ছিল, ওরা 1 বছর ছুটি দিয়েছিল, পরে আর কি কন্টিনিউ করতে পারেনি, জন্য ওটা ক্যান্সেল করে দিয়েছে। এখনও তার ইচ্ছা যে সে পিএইচডি করবে। তো ছেলে মেয়ে দুটোই আল্লাহর রহমতে ছোটোবেলা থেকেই মানুষ হিসাবে ভালো, এবং লেখাপড়া ভালো করেছে, এবং আমি মনে করি যে দে আর গুড সিটিজেন অ্যান্ড গুড পারসন। আপনার ভাবির সঙ্গে আপনার পরিচয় কীভাবে? আমার সঙ্গে পরিচয় পারিবারিকভাবে পরিচয় ছিল, আর তারপরে যে কোনোভাবেই হোক একটা ক্লোজনেস হয়ে গেছিলো। তো আমার পছন্দের বিয়ে হয়েছে। আমি যখন বিয়ে করি তখন পছন্দের বিয়ে খুব কম হতো আর কি,
আর আমি তখন ইঞ্জিনিয়ারিং পাস করেছি, মোটামুটি আমাদের পরিবারের একটা ছিল, অনেকেই কানেকশন ছিল ভালো, আমার বাবারা যথেষ্ট নামি দামি মানুষ ছিলেন, সবাই চাচ্ছিল যে আমি বিরাট কোনো বড় ধনী বা কিছু একটা সেরকম বিখ্যাত পরিবারের সঙ্গে সম্পর্ক হোক, বাট যাই হোক আমার পছন্দ হয়েছে এবং আমি পছন্দ করি তাকে বিয়ে করছি। তখনকার দিনে এটা একটা বড়, আমার অনেক পরিবারের অনেক দ্বন্দ্ব ছিল, যাই হোক অনেক কিছু সমস্যা ছিল, বাট আই টুক দ্য চ্যালেঞ্জ। এবং বিয়ের দিনে আমার এখনও মনে আছে যে বিয়ের কার্ডটা আমি নিজে ছেপেছি, দুপুরবেলা গিয়ে নিউ মার্কেট থেকে একটা ওই যে শেরওয়ানি একটা ভাড়া করে এনেছি, তারপরে সন্ধ্যার সময় গিয়ে বিয়েতে গেছি আর কি, ওই ভাড়া করা শেরওয়ানি পরে। তবে আমার ভাই ছিলেন, আমার বড় ভাই আমাকে নিয়ে আবার ওনার বাসায় উঠিয়েছিলেন, আমার পরিবারের অন্য কেউ আমার বিয়েতে আসেনি। স্যার মানে বিয়ের কতদিন আগে পরিচয় হয়েছিল ম্যাডামের সঙ্গে, ভাবির সঙ্গে? 5-7 বছর হবে। ও অনেক দিন স্যার। স্যার আমরা ইন্টারভিউ শেষের দিকে আছি স্যার, আপনার কি স্যার আর কিছু বলার আছে, কিছু বলতে চান? না, একটা জিনিস হলো জীবনে অনেক সংগ্রাম করেছে, সৎ থাকার চেষ্টা করেছে, অনেকে এটাকে পাগলামিও মনে করতো। তো যাই হোক, এটার পুরস্কার আমি পেয়েছি, অনেক কষ্ট পেয়েছি, যেমন যেটা বললাম একেবারে চাকরি জীবন শুরুতে আমাকে চাকরির থেকে মানে চলে আসতে হয়েছে জায়গার থেকে, যেহেতু আমায় সৎ থাকার চেষ্টা করেছে, আমি বিক্রি হয়ে যাইনি। আবার পরবর্তীতে যখন আমি 91 পরে যখন আমার বিরুদ্ধে যখন আমার ভাই চলে গেলেন ক্ষমতা থেকে, তখন সবাই ধারণা করেছে এরশাদ সাহেবের ভাই প্রচুর অবৈধ অর্থ করেছে। সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যে ওনার বিরুদ্ধে কারো কোনো কমপ্লেইন আছে কিনা বা দুর্নীতির কোনো খবর আছে কিনা, কিন্তু আল্লাহর রহমতে একটা কোনোখানে সে কোনো দুর্নীতির খবর দিতে পারেনি। আমার নামে একটা কি বলে এটাকে জিডি পর্যন্ত কোনো থানায় করতে পারেনি। আই ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ এ ভেরি ক্লিন পার্সন। তারপর থেকে আল্লাহর রহমতে আমি 2টো মন্ত্রণালয় চালিয়েছি, সবসময় একটা সুনামের সঙ্গে কাজ করে গেছি, এবং আমাকে এইসব ব্যাপারে যে আমার নীতি বা ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি এসব ব্যাপারে মোটামুটি মানুষে আমি মনে করি যে গ্রহণ করেছে সেইভাবে। আমার ভাই একবার বলেছিলাম, যখন 2014 নির্বাচন করিনি, তখন অনেকে অনেক ভয় দেখাচ্ছিল যে তোমার বিরুদ্ধে তখন কেস হবে, তুমি মন্ত্রী ছিলা, তুমি সরকারের বিরোধিতা করছো, তোমার বিরুদ্ধে অনেক কিছু হবে। তখন আমার ভাই বলছিল, আমি একদিন বললাম, তো আমার ভাই বললো তোর বিরুদ্ধে যদি কেস দেয় তাহলে সরকারটা বিপাকে পড়বে, কারণ কেউ এটা বিশ্বাস করবে না যে তুই দুর্নীতি করছিস। তো দ্যাট ওয়াজ মাই রেপুটেশন। আল্লাহর মতে এখন সামনের দিকে আমি চাচ্ছি যে রাজনীতিটাকের মধ্যেও একটা মানে সঠিক রাজনীতি, যেটাকে দেশের জনগণের কল্যাণের রাজনীতি, সেটা নিয়ে সামনে এগিয়ে যাব। যতদিন সুযোগ দেয় আল্লাহ ততদিন কাজ করবো ইনশাআল্লাহ, দেশের জনগণের জন্য কাজ করবো। জি স্যার, ঈদের এই সময়টাতে আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে স্যার অনেক ধন্যবাদ, এবং আপনার এই ঈদ, সব ঈদ ভালো কাটুক, আপনার জীবন সাফল্যে ভরে উঠুক। ঈদ মোবারক। আমি দর্শক শ্রোতা সবার প্রতি আমার ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক জানাচ্ছি। ঈদ অর্থ হলো উৎসব, উৎসব মানে আনন্দ, আসে নিজের সুখী হ্যাপিনেস থেকে। তো আমি মনে করি যে মানুষ হিসাবে এবং মুসলমান হিসাবে আমরা তখনই হ্যাপি হতে পারি যখন আমি ছাড়াও আমার প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, আমার পরিবার, আমাদের আত্মীয় স্বজন বা আশেপাশে সারা দেশের লোক যেন সমানভাবে সুখী হতে পারে এবং সমানভাবে এই উৎসব পালন করতে পারে, সেটি হবে সঠিকভাবে ঈদ পালন। আমি মনে করি সামনের দিকে আমরা সেরকমই একটি দেশ পাবো ইনশাআল্লাহ। ঈদ মোবারক। ঈদ মোবারক।